নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। অনুষ্ঠানটি নিবেদন করছে সানরাইজ গুঁড়ো মশলা। সকালবেলা উঠে আমাদের সকলের প্রত্যাশা থাকে দিনটা ভালো কাটুক, সুন্দর কাটুক। দিন শেষে সেই প্রত্যাশা কখনো পূরণ হয়, কখনো বা হয় না। যখন হয় না তখনই আমাদের মনে একটা হতাশা, কষ্ট থেকেই যায়। কিন্তু সেটা তো হলে হবে না, ভালো থাকতে হবে সবাইকে। আর সেই জন্যই আমাদের সকালটা একটু ভালো কাটুক, সুন্দর কাটুক, আমরা সকলেই চাই। সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা প্রতিদিন চলে আসি গান কবিতা নিয়ে। কারণ আমরা জানি যে এই সৃজনশীল কাজগুলোর সঙ্গে আমরা যখন যুক্ত থাকি তখন ভালো লাগাটা আপনি আপনি আসে, এবং যিনি করছেন কবিতা কিংবা গান তার তো ভালো লাগেই, সেই সঙ্গে যারা শুনি আমরা, আমাদেরও ভালো লাগে। আমাদের সঙ্গে আছে আজকে দুজন আবৃত্তিকার, পম্পা চক্রবর্তী এবং অনিন্দিতা সেন। নমস্কার। নমস্কার। শুভ সকাল। শুভ সকাল। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। নমস্কার। শুভ সকাল। আমাদের এই বসন্তের সকাল শুরু করব কবিতা দিয়ে। কার কাছে যাই প্রথম? আগে পম্পা দিয়েই করুক। ঠিক আছে, ঠিক আছে। পম্পা দি আজকে হলুদ পড়েছে তাই, মানে বসন্তকাল, হলুদের প্রাধান্য হোক, তাই তো? তাই আমি আমাদের গুরুদেবের একটি আবৃত্তি করছি, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করছি। অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ, সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার, নবীন কৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর। এ ধরণীতল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে। এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে, আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায়, মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরুষাকে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল ও উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপর তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াইয়ে গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে,
তাহার চরণ পান্তে, নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্টশির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরেছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। এই কবিতায় একটা জায়গা আছে না যে ক্ষমা সুন্দর চক্ষে, আমাদের সকলের যদি এই ক্ষমা সুন্দর চক্ষু থাকতো তাহলে আর সমস্যাই থাকতো না কিছু, সেই সেটা তার হয়ে ওঠে না। সত্যি এক একটা মানে কবিতার মধ্যে এক একটা লাইন, এক একটা কথা আমাদের দাগ কেটে যায়, এবং কখনো কখনো আমাদের অনেক, আমার মনে হয় আর কি, কবিতা আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়। আমাদের অনেক বিষয় আমরা এর সমাধান খুঁজে পাচ্ছি না, মনে হয় একটা কবিতা শুনলাম তো সমাধান হয়ে গেল, মনটা ভরে গেল, মনটা ভালো লাগলো। তাই এরপরে অনিন্দাদির কাছে। আমিও ভালোবাসা দিয়ে শুরু করি সকালটা। আহা, বসন্তের সকাল ভালোবাসারই হোক। তাই আমি শোনাচ্ছি কবি অভিক রায়ের প্রেমিক তোমার জন্য। প্রত্যাখ্যান, রিজেকশন একেবারেই মন খারাপ করা শব্দ। তা বাংলা, ইংরেজি, পার্সি, হিব্রু যে ভাষাতেই হোক না কেন, আমাদের জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো সময় প্রত্যাখ্যাত হতে হয়। কখনো চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকদের কাছ থেকে 100 টাকার খুচরো চাইতে গিয়ে, কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকায় তোমাকে চিনতে অস্বীকার করে, যদি আচমকায় সে একদিন তোমাকে জানিয়ে দেয় যে তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি নিয়ে বলে, তখন কি করবে? जो मर्द होता है उसे दर्द नहीं होता। বহুকাল থেকে প্রচলিত অমিতাভ বচ্চনের গলায় এই সংলাপটাকে মূলমন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চায় অনেকেই, কিন্তু আমি বলবো এই সংলাপটা আসলে সত্য নয়। মর্দ কো ভি দর্দ হোতা হে। প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের গাল বেয়েও জল গড়িয়ে পড়ে, কিন্তু সে জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস। এখন অবশ্য অনেক জায়গায় একটা কথার প্রচলন রয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক। সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় একজন নারীর শরীর? ব্রেকআপের পর সত্যি কি তাদের ভুলে যেতে 2-3 দিনের সময় লাগে? আজ্ঞে না, প্রত্যেক বছর দুর্গাপূজায়, সরস্বতী পূজায়, ঈদে, ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত নিয়ে ঘুরে বেড়ায়, ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে, ওলা উবের দেরিতে আসলে অস্থির হয়ে ওঠে, একটু খেয়াল করলে দেখতে পাবেন সে সব কিছু থেকে দূরে থাকা কিছু পুরুষ মানুষকে একা একা ঘুরে বেড়ায় আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধেটা একা একা। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের সন্ধান বা হদিশ পেয়ে যাবে যিনি তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে, বিয়ে করেননি। আছে আছে, এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনের টাকা থেকে
আজও প্রেমিকার জন্য গোলাপ কেনে। প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেজন্য দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে ভালো চাকরি জোগাড় করার জন্য। আর বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে। কিন্তু তাদের যখন মন ভাঙে, তারা না পারে কাউকে কিছু বলতে, না পারে হাউ হাউ করে কাঁদতে, না পারে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে। তাদের থেকে যেতে হয়। দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে, রাতের পর রাত গান শুনে তাদের থেকে যেতে হয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে, মা বাবার মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলে দাড়ি গোঁফ শেভ করে একেবারে ঝকঝকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস, অটো, মেট্রো, বাইকে করে। হাসতে হয় সবার সঙ্গে, কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বসের গালাগাল খেতে হয় অফিসে, বাজার দোকান করতে হয়, সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? তোমরাও তো সত্যিকারের ভালোবেসেছিলে, তোমরাও তো চেয়েছিলে শেষ দিন অবধি সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সে সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না বলে, অথবা ছোট্ট একটা ভুল বোঝাবুঝিকে ইস্যু বানিয়ে যারা সেদিন তোমার হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না যে ভালো থাকা মানে এক্ষুনি একটা সম্পর্কে জড়িয়ে পড়া। আমি শুধু বলছি, লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, সিনেমা দেখো, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্টে তোমার সেই প্রিয় আইটেমটা আজও তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। বিরিয়ানি, কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কোনো একদিন কেউ এসে তোমার হাত ধরবে, আর সে কোনো দিন তোমার হাত ছাড়বে না। সে থাকবে তোমার জন্য, তোমার সাথে আজীবন। মিলিয়ে নিও। অসাধারণ একটা কবিতা। আর আমাদের পাশে যিনি বসে আছেন আজকে, এই কবিতাটা ওনার খুব ভালো লাগবে, তাই না? মানে অলকেশদার একটা আক্ষেপ যে সবাই খুব নারীবাদী কবিতা বলে, পুরুষদের জন্য কেউ লিখছে না, কম লেখা হচ্ছে, তো আমি লেখা শুরু করবো এখন, তারপর এখানে বসে কবিতা করবো। হ্যাঁ, একেবারে সত্যি, আসলে খুব সত্যি কথা। আমরা বেশিরভাগই দেখি যে মেয়েদের নিয়ে লেখা হয়, হ্যাঁ, ছেলেদের নিয়েও যে, ছেলেদেরও যে এরকম একটা ব্যাপার আছে, মন আছে, কষ্ট আছে, সেটা নিয়ে কিন্তু খুব একটা লেখালেখি হয় না। ভীষণ ভালো একটা কবিতা, প্রত্যেকটা লাইন দেখছিলাম আমি, বাস্তবের সাথে মিলে যাচ্ছিল। আর ওই শেষ যেই কথাটা বলা হচ্ছিল যে ভালো থাকতে হবে, ভালো থাকতেই হবে। মানে যাকে নিয়ে তোমার কষ্ট, সে যদি ভালো আছে তাহলে তুমি কেন থাকবে না? ঠিক। আর যখন আমরা না ভালো থাকি, তখন কি হয়, তখন দেখবে ওই ভালোতেই থাকি তো সবার, তখন আশেপাশে রাখতেও পারি। হ্যাঁ, তখন আশেপাশে দেখবে তখন অনেক তোমার বন্ধু জুটেছে, আর তুমি মন খারাপ করে থাকো, কেউ আসবে না তোমার পাশে থাকতে। সেটাই ঠিক। এবার দিদির কাছে যাব, কি শোনাবে? আমি ত্রিপুরার কবি প্রত্যুষ দেবের একটি কবিতা শোনাচ্ছি। মাইকটা নিয়ে নিও, কাছে নিও। আজ থেকে ঠিক 50 বছর আগে স্বাধীনতা নামে এক কিশোরীর সাথে দেখা হয়েছিল দিকশূন্যপুরের ছেলে ভারতভূষণের। ভারতভূষণ তখন 22 বছরের যুবক। দুরন্ত ঘূর্ণির মতো স্বাধিকার বোধে উদ্ধত বন্দুকের মুখে বুক পেতে দাঁড়িয়ে স্বাধীনতা নামের সেই কিশোরীকে ভালোবাসার দুরন্ত সব সঙ্গীত শোনাত সে। আসলে স্বাধীনতা নামের সেই কিশোরীকে নিয়ে ভারতভূষণের তখন অনেক স্বপ্ন। দিকশূন্যপুরের ছেলে সেই ভারতভূষণ এখন 72 বছরের বৃদ্ধ। স্বাধীনতা নামের সেই কিশোরীকে নিয়ে শেষ পর্যন্ত তার আর ঘর করা হয়ে ওঠেনি, সে কথা সবার জানা। ভারতভূষণ এখন স্বাধীনতা সংগ্রামীদের জন্য বরাদ্দ 4 আনা 6 আনার ভাতা পায় ভাত কাপড়ের জন্য। অপুষ্টিজনিত রোগে ভুগে তার স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। ভারতভূষণ এখন নিজেই রোজ দুবেলা
মোটা কাঁচের চশমা চোখে রেশনের চালের কাকড় ও পোকা বেছে পরমান্ন রান্না করেন খান। ভারতভূষণের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে অনির্বাণ প্রগতিশীল রাজনীতি করত এবং এই অপরাধে কয়েক বছর আগে সে খুন হয় বিরুদ্ধ রাজনৈতিক দলের সভ্যদের হাতে। মেজ ছেলে কিশলয় বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হয়েও একটা চাকরির জন্য দরজায় দরজায় ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যা করল। ছোট ছেলে ঐকতান গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত বৈরীদের হাতে অপহৃত হয়। তার মুক্তিপণ 5 লক্ষ টাকা। আর ভারতভূষণের একমাত্র মেয়ে জ্যোতির্ময়ী প্রকাশ্য দিনের আলোয় গণধর্ষণের পর মানসিক ভারসাম্য হারিয়ে এখন শুধু কালো কালি দিয়ে অন্ধকারের ছবি আঁকে। এত সব ঘটনা কিংবা দুর্ঘটনার পরেও বৃদ্ধ ভারতভূষণ কাপড়ের খোঁট দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে পরন্তু বিকেলের দিকে মুখ করে দাঁড়িয়ে ভাবতে থাকে, আজ থেকে ঠিক 50 বছর আগে স্বাধীনতা নামে এক কিশোরীর সাথে তার দেখা হয়েছিল। বাহ! আমাদের ত্রিপুরায় অনেক কবি আছেন, সত্যি ভীষণ ভালো ভালো লেখা আছে কবিদের। আর আমাদের প্রত্যাশা থাকে যে এখানে বসে যারা গান করবেন এবং কবিতা করবেন তারা ত্রিপুরার একজন কবি কিংবা গীতিকার, সুরকারের কিছু করুক। আমার নিজের ঠিক রাজ্যের একেবারেই। বম্বাদিকে একটু জিজ্ঞেস করব যে এই কবিতার প্রতি ভালোবাসা, ভালো লাগা ঠিক কবে থেকে শুরু হয়ে, মানে কবে থেকে? ছোটবেলা থেকেই আমি আসলে প্রান্তিক শহর সাব্রুমেই আমার জন্ম, লেখাপড়া, কলেজ সূত্রে এখানে আসা আগরতলা, তারপর আবার ফিরে যাওয়া সাব্রুম, তারপর মেয়ের পড়াশোনার জন্য এখানে আসা, তারপর থেকে যাওয়া। ওই ছোটবেলা থেকেই করতাম, কিন্তু সেভাবে মানে স্কুল ছোটখাটো প্রোগ্রামে করতাম সেটা। আর গোপাদিকে দেখার পর থেকে, মানে দিদির সান্নিধ্যে আসার পর থেকে কবিতাটা আরো বেশি ভালো লাগলো। দিদির কাছে আসা শুরু করলাম, হয়ে গেছে বেশ কয়েক বছর হয়ে গেল। দিদির থেকেই শেখা, দিদিই আমাদের অনুপ্রেরণা। তখন থেকেই আস্তে 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 চলছে। শিক্ষার তো শেষ নেই। হ্যাঁ, আমরা বলে না যতদিন বাঁচি ততদিন শিখি। ঠিক। অনিন্দাদির কাছে যাব। এবার আমি একটু মেয়েদের কবিতা শোনাই, আপনিও শুনুন। এই রে, এবার কিন্তু অলকেশদের খুব একটা বেশি ভালো লাগবে না। হ্যাঁ, আমি এবার শোনাচ্ছি কবি প্রদীপ বালার গান্ধারীকে চিঠি। শ্রীচরণীষু, আমাকে আপনি চিনবেন না, হয়তোবা চিনবেন। আপনার অনেক পরে আমার জন্ম, তবু আরো 10 জনের মতো আমিও আপনার কথা জানি। আপনার দুঃসাহসিক পতিব্রতা স্ত্রী হয়ে ওঠার কথা, আপনার গুণধর ছেলেদের কথা, আরো যা যা জানা প্রয়োজন মোটামুটি সবই জানি। একসময় আপনার কথা পড়তে পড়তে অভিভূত হয়ে গেছি, সে অনেক কাল আগেকার কথা। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক ঝড় বয়ে গেছে আমার শরীর বেয়েও। আর আজ যে শতাব্দীতে দাঁড়িয়ে আছি, সেই শতাব্দীতে দাঁড়িয়ে হাজার হাজার মেয়েদের দুরবস্থার জন্য আপনাকেই দায়ী করতে ইচ্ছে করছে। সেদিন আপনার অন্ধ স্বামী দেখে নিজেও চোখে কাপড় বেঁধে অন্ধ সেজে বসলেন। খুবই মহত্বতার পরিচয় দিয়েছেন আপনি, কিন্তু যে ভুলটা আপনি করেছেন তার মাসুল যে সমস্ত ভাবিকাল জুড়ে আমাকে বইতে হচ্ছে, তার জবাব দেবে কে? আপনার 100 সন্তান, একটাকেও মানুষ তৈরি করেননি, তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি মা হয়ে। দ্রুত সভায় সর্বসমক্ষে দ্রৌপদীর বিবস্ত্র হওয়ার কথা শুনেও কিচ্ছু বলেননি। আপনার স্বামী অন্যায়ের পথে চলেছে জেনেও তাকে সেই পথ থেকে নিরস্ত্র করেননি। কিসের মহীয়সী আপনি? একজন নারী হয়ে নারীর সম্মান রক্ষা করলেন না। আমি বলবো সে সম্মানহানি আপনার হয়েছে। আজ আপনার সেই ছেলে, সে 100 ছেলে এখন 100 কোটি ছাড়িয়ে গেছে, যেখানে সেখানে তারা বোমাবাজি করছে, গুলি ছুটছে। আপনাদের সময়ে তীর্থনকের আধুনিক সংস্করণ। রাস্তা ঘাটে হাটে বাজারে দিনে দুপুরে রাতের আধারে তারা শত শত দ্রৌপদীর বলাৎকার করছে। আর এই এত কিছুর মাঝেও
আজও আপনি চোখে কাপড় বেঁধে থাকবেন? আপনি না হয় রাজমাতা ছিলেন, বিপদের আঁচড় পাননি কোনোদিনও, কিন্তু আমি, আমার মেয়েরা কত কাল সইতে হবে, কত কাল কাপড় বেঁধে থাকবো চোখে, আর অন্ধের অভিনয় করে থাকবো? গান্ধারী দেবী, আপনার নামে মেয়েরা মাথায় হাত ঠেকিয়ে আজও প্রণাম করে, আপনার আদর্শ নিয়ে বাঁচতে চায়। পতিব্রতা হতে গিয়ে হাজার হাজার মেয়ে বউ বলি হয়েছে যাদের হাতে, তারা আর কেউ নয়, আপনারই নির্লজ্জ সন্তান। জানি না সে সময় আপনার অনুশোচনা হতো কিনা, চোখ থেকে জল গড়িয়ে পড়তো কিনা বেদনায়, জানি না তাও, কিন্তু আমি কাঁদি। কাঁদতে তো আপনারাই শিখিয়েছেন মুখ বুজে সহ্য করতেও। কিন্তু সব সহ্যের সীমা যেদিন ছাড়িয়ে যাবে, সেদিন প্রতিবাদের পথ একটাই খোলা থাকবে। কড়িকাঠ থেকে ঝুলে পড়ার প্রতিবাদ, গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরানোর প্রতিবাদ, গলায় কলসি বেঁধে জলে ঝাঁপিয়ে পড়ার প্রতিবাদ। তাও তো আপনারাই শিখিয়ে আসছেন যুগ যুগ ধরে। জানি না আমার এই চিঠি আপনার কাছে পৌঁছবে কিনা, নাকি মাঝ রাস্তায় দুর্যোধন দুঃশাসনের মতো লোকের হাতে পড়ে বিবস্ত্র হয়ে যাবে কিনা, অথবা আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে কিনা, জানি না তাও। তবু লিখলাম, কারণ প্রয়োজন পড়ে গেল। সেই সব মেয়েগুলোর কথা ভেবে যারা আমার মতো আপনাকে আজও বিশ্বাস করে। যাই হোক, ভালো থাকবেন। চিঠি পেলে অন্তত একবার পড়ে দেখবেন। ইতি ভারতবর্ষ। বাহ, ভীষণ ভালো একটা কবিতা, সত্যি। হ্যাঁ, সমস্ত মাদের বোধহয় এই কবিতাটা একটু শোনা প্রয়োজন, তাই না? হ্যাঁ, এটা খুব পছন্দ হয়েছে অলোকেশ দার, ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি। কারণ এই যে কৌরবদের সঙ্গে তুলনা করা হয়েছে, সত্যি এগুলি তো আসলে ধর্মগ্রন্থগুলিতে অনেক শিক্ষা দেয় আমাদের, তাই না? কৌরব পাণ্ডব বলে আমরা আলাদা করেছি, একটা ভালো একটা মন্দ দিক, এবং এটা যে চলছে আসলে এই কৌরব পাণ্ডব বলে এখানে নেই, এখানে আধুনিক সেটাই বলছি, যে তুলনা করা হয়েছে যে আধুনিক কালেও এই ধরনের কৌরবরা আছেন, এখনো আছে। সত্যি। অনিন্দিতার কাছেও একটা প্রশ্ন থাকবে, যে এই কবিতাতে কবে আসা, কবিতাকে ভালো লাগা কবে থেকে? কবিতাকে ভালো লাগা ছোটবেলা থেকেই। ছোটবেলা যে পম্পাদির মতো সেমন অর্থে করা হয়ে ওঠেনি, পড়াশোনা সবকিছু নিয়ে। তারপর যখন নতুন জীবন শুরু করলাম, তখনও কবিতা ভালো লাগতো। তারপর সেই গোপাদিকে দেখেই কবিতাটা আরো ভালো লাগতে শুরু করেছে। যখন গোপাদি যেভাবে কবিতা করে, তখন নিজেরও ইচ্ছা হয় যে কিছু শিখি বা কিছু করি। দিদিকে দেখলে আমাদের আরো উৎসাহ বেড়ে যায়, বাড়ে। তো সেই অর্থে গোপাদের কাছে যাওয়া, একটু শেখা, চেষ্টা করা। এখনো শিখে উঠতে পারিনি, চেষ্টা করছি, এখনো শিখছি, এখনো অনেক বাকি আছে, এখনো অনেক বাকি। সেই একটু একটু করে ভালো। কিন্তু হ্যাঁ, কবিতাকে খুব ভালোবাসি। কবিতা পড়া, গল্প পড়া, সবটাই শোনা। একটা জিনিস খুব ভালো লাগে, একটা সময় ছিল যখন কবিতাটা ঠিক তেমন ভাবে সবাই নিত না, গান, নাচ, অন্য কিছু। নাচটাও একটা বয়সের পরে মেয়েদের বন্ধ করে দেওয়া হতো, এরপরে আর নাচ শেখা দরকার নেই। তো কিন্তু এখন যুগের সঙ্গে দেখছি এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে কবিতাও সকলের কাছে। এই ক্ষেত্রে কিন্তু শিল্পীদের একটা দায়িত্ব থাকে। শিল্পীরা ওইভাবে যখন কবিতাকে প্রেজেন্ট করে, তখন আপনি বললেন না যে অনেক সময় মন খারাপ হলেও কবিতা পড়ি, ভালো লাগে, সবটাই পাওয়া যায়। আনন্দেও কিন্তু আমরা কবিতা আওড়াই। আর রবি ঠাকুর তো আমাদের প্রাণের ঠাকুর, খুশি সবকিছু পেয়ে যাই, জীবনের প্রতিটা অনুভূতিকে যেন ব্যক্ত করতে পারি তার কথায়। বসন্ত, বর্ষা, সবকিছুতেই রবি ঠাকুর, হাসি, কান্না, দুঃখ, আনন্দ, সবকিছুতে আমাদের জীবনের ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ভীষণ। এটা আর বলার অপেক্ষা রাখে না বোধহয়, কি সত্যি। শুনবো আমরা কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছেন পম্পা চক্রবর্তী এবং অনিন্দিতা সেন। আমি আবার যাব শিল্পীদের কাছে এবং শুনবো আরো ভালো ভালো কবিতা। পম্পাদি, কি শোনাবে এবার? এখন আমি সুবোধ সরকারের কলেজের ছাত্রী রবীন্দ্রনাথকে তাও একটা প্রেমের কবিতা শোনাচ্ছি। সুবোধ সরকারের কবিতা? হ্যাঁ, ঠিক আছে, চলো, ফাইন।
আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজে সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়, ঈশান থেকে এসপ্লেনেড পর্যন্ত একটা বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতে একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে, দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বার্গম্যান, কুরোসাওয়া, আইজেনস্টাইন। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধ খাওয়া আপেল। এবং চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে এসে আমাকে বলল, হাই বেবি, চল আমরা 3 জন মিলে চাঁদিপুর যাব। জ্বর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। রাত জেগে এরপর গীতবিতান পড়েছি। এত আকাশ আপনার গানে, কি করেছেন এত আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এ সময়ে বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না, এত গীতবিতান পড়ার কি আছে স্টুপিড। সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও, অন্য একজন কোথাও আছেন, তিনিই আমার বাবা। ওপরতলার রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো, 37, 58, 212, 355 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনি। তবে নিন, আরো নিন। আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেননি, আপনার আকাশ তাই আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। সত্যি এই কবিতা, মানে এই কবিতাটার পরে রবীন্দ্রনাথের এই গানখানি আমার মনে হচ্ছিল। হ্যাঁ, তিনি আমাদের ধ্রুবতারা, সমস্ত কিছুর শেষ যেন তাতেই, তার মধ্যেই হয় সমাধান। একেবারে সুখ সবকিছুতে। দুঃখ, ভালোবাসা, ভালো লাগা, হাসি কান্না হ্যাঁ, সব সমস্ত কিছু, সব ঠিক। কিছুতে। অনিন্দিতাদির কাছে যাব। এর আগে একটা জিনিস জানতে চাইবো, কেমন লাগছে বলো তোমার আজকে? আমার তো খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। বলছিলে প্রথমে এসে যে এই প্রথম বসেছো তুমি এখানে, তোমার কবিতা উচ্চারণে একেবারেই মনে হচ্ছে না যে কোথাও জড়তা আছে। এই জন্য জিজ্ঞেস করছিলাম। তোমাদের দুজনেরই প্রথম আমরা বসা। দুজনেই প্রথম বসা। হ্যাঁ, ঠিক। কি শোনাবে এবার? এবার আবার আরেকটা অলোকেশদার মন ভালো করা কবিতা। বেশ, আজকে অলোকেশদার সকাল, আজকে সকাল অলোকেশদার সকাল একেবারে। আমি এবার একজন বাংলাদেশের কবি আবুল হোসাইন খোকনের একটি কবিতা করছি, অনন্ত মেহেদি পাতা দেখেছো। ভীষণ প্রিয় কবিতা আমার। আরো চেষ্টা করব। অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, উপরে সবুজ, ভিতরে রক্তাক্ত লাল।
নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয়। উপরে আমি, অথচ ভেতরে কষ্টের, যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায় করে দিতে পারে সেদিন তোমাকে দেখার আগে পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমার ভিতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্রগিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল, আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিল, তার মুখে সব কথা মানায় না আমি জানি। কিন্তু আমি আর এভাবে অমন করে পারছি না। আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে শীষ দেয় তোমারই সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমারই স্মৃতি। আমি আগলাতেও পারি না, ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি, কষ্টের তুষার পাহাড়ে। তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবু 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 একদিন তুমি বলেছিলে, ভেজা মেঘের মতো উঠতে উঠতে জীবনের সুতোয় টান পড়ে যদি কখনো, চলে এসো, চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাবো আর হাসটো হানা ফোটাবো। সুতোয় আমার টান পড়েছে অনন্ত, তাই আমার সবকিছু, আমার একরোখা জেদ, তুমিহীন সুখে আর অলিক স্বপ্ন, সব 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 কিছু জলাঞ্জলি দিয়ে আমি তোমার কাছে নত। জানো, আমার তোমাকে আর একবার ভিক্ষে দাও। কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না আর কখনো। অনন্ত, আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও, প্রচন্ড এক অভিমানে। ক্ষণে ক্ষণে গর্জে উঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি কেন তোমার ঘরের মাঝে মন থাকে না। উঠোন জোড়ার উপর কলস, তুলসী তলার ছড়া পাতা, কুতলার শূন্য বালতি, বাসন কোসন, পূর্ণিমা অমাবস্যা, একলা ঘরে অনন্তর একা একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে। সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট হলে, কার বিহনে, চুপি চুপি ধীরে ধীরে, আমি জানি। অনন্ত, আগামী সোমবার ভোরের ট্রেনে আমি তোমার কাছে আসছি। আমায় আর কিছু না দাও, অন্তত শাস্তিটুকু দিও। ভালো থেকো, তোমার হারিয়ে যাওয়া মিথিলা। ভীষণ ভালো লাগা একটা কবিতা আমারও। আসলে কবিতাগুলো কবিরা লেখেন তাদের অনুভূতি থেকে, বা যাই হোক সমাজের সঙ্গে খুব মিলে যায়। এমন অনেক আছে, ঘরে 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 ঠিক নয়, বলা যায় না, এমন অনেক ঘটনা আছে যে ছোটখাটো ভুলের জন্য আমরা হঠাৎ একটা ডিসিশন নিয়ে নিই, কিন্তু পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটা অনুতাপ আসে, কিন্তু সেই জায়গায় আবার ফিরে আসাটা কখনো কখনো হয়ে ওঠে না। বা ওই যে একটা ইগোর প্রবলেম হয়ে যায় যে আগে, হ্যাঁ, কে আগে যাবে কাছে, বড় হয়ে যায় আর দূরত্বটা বেড়ে যায়। প্রথম দূরত্বটা ছোট থাকলেও আস্তে আস্তে বেড়ে যায়, তখন আর কিছুতেই ওই জোড়া লাগে না আর কি, ওই সম্পর্কগুলো আর কাছাকাছি হয়ে ওঠে না। ফলে ওই যে বলছিলাম না যে কবিতা অনেক কিছু শেখায় আমাদের, এই কথাগুলো আমরা সকলেই জানি, কিন্তু এই যে কবিতাটা শুনলাম, শুনে কিন্তু দেখবে আমাদেরও মনে হয় যে যেমন সম্পর্ক কি, বন্ধুদের মধ্যে সম্পর্ক হতে পারে, যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে। হয়তো কোনো কারণে তার সঙ্গে আমার একটা ছোট্ট কিছু হয়েছিল, হ্যাঁ, তার থেকে দূরে চলে এসেছি আমি, একটা স্টোরি বললে হয়তো বা সব ঠিক হয়ে যেত, শেষ হয়ে যেত, কিন্তু দূরত্বটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে এসেছে যে এখন আর সেই শুধুমাত্র ছোট্ট ওয়ার্ডের মধ্যে শেষ হবে না, এখন শুধু স্টোরি বললে হবে না, ঠিক সেই। এবং তাই বোধহয় আমাদের সকলের এই কথাগুলিও ভাবা দরকার, শুধুমাত্র কবিতা শোনা নয়, গান শোনা নয়, সেই সঙ্গে আমাদের সকলের এই যে জীবনশৈলীতে, আমাদের জীবন যাপনের ক্ষেত্রে এই ছোট ছোট কথাগুলিও মাথায় রাখা দরকার। এই যে ক্ষমা করে দেয়া বা মেনে নেয়া,
এগুলি আমাদেরকেও সুন্দর করে দেয়, আমাদের চলার পথকেও আরো সুগম করে দেয়, ভালো করে দেয়। অ্যাডজাস্টমেন্টটা করলে জীবন সুন্দর। হ্যাঁ ঠিক। আবার কোনো কোনো ক্ষেত্রে তো একটু প্রতিবাদী হতেও হতে হয়, হয়, সেটাও সেটাই। কবিতা থেকেই শিখবো আমরা, তাই না? ঠিক। ঠিক। পম্পাদির কাছে যাব। এবার আবার একটি প্রেমের কবিতা, আমার খুব প্রিয়, সেই গল্পটা। এখনো শেষ হয়নি, চলতে থাকুক। চলতে থাকুক। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো ও খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলের টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, ভীষণ ভালো একটা মিষ্টি কবিতা, প্রেমের কবিতাই বলবো। এরপরে আমি আবার অনিন্দিতাদির কাছে যাব। এবার একটু ভালোবাসা থেকে সরি। আচ্ছা, বিদ্রোহ হবে নাকি এবার? না, বিদ্রোহ না, একটা মহানগরের গল্প শোনাই। বাহ, গল্প শুনবো। কবি জয় গোস্বামীর মহানগর। লোকগুলো কোথায়, লোকগুলো কোথায়, লোকগুলো কোথায়? নারকেলডাঙ্গার ব্রিজে বাস ওঠে, বাস নেমে যায়। বসেও দাঁড়িয়ে যাত্রী জানলায়, দরজায়। ব্রিজের তলায় মশারি খাঁচার মতো, ভাঙা বাসে ঘরের কঙ্কাল। আতপোড়া প্লাস্টিক ছাউনি মুখ বার করে আছে মাটি চাপা দরমার বেড়ায়। লোকগুলো কোথায়? ছিল তো বিহার, বনগাঁ, গোসাবা, সুন্দরবন, পরগনার পাশে পরগনায়। কি করে, কি করে ওরা? কাগজ কুড়োয় কেউ, কেউ ঠেলা চালায়, কেউ খুদখুড়ো পায় রঙের ফ্যাক্টরি আর বাক্স কারখানায়। মেয়েগুলো ঠিকে খাটে, এক একজন সন্ধে হলে সল্টলেকের রাস্তায় এসে দাঁড়ায়। এখন কোথায় এই 11 ডিগ্রি শীতে? এখন কোথায়? তাড়ানো জন্তুর মতো ওরাই কি অস্থায়ী গর্তে লুকোয়, পালায়? কবেই তো নোটিশ দেওয়া হয়েছিল, ভদ্রলোকের সময় থাকতে উঠে যায়। ভেবেছে কি আসবে আর ঝোপড়া করে বসে পড়বে বাপের সম্পত্তি কলকাতায়? তাতেই তো লাভ রে ভাই, ঝোলা ভর্তি হয়ে যাবে মাথা পিছু উচ্ছেদ ভাতায়। তাসের পেছনে তাস, কথার পেছনে কথা, ভিড়ে ধাক্কা খায়। সেমিনার কাব্যপাঠ শেষ করে বাড়ি ফেরে কবি। হরলিক্সকে বিস্কুট ডোবায়, নিশ্চিন্ত প্রথায়, নিশ্চিন্ত প্রথায়। সকালে অফিস ডাকছে, সব লোক, সমস্ত লোক চান করছে, খেতে বসছে। নিশ্চিন্ত প্রথায়, নিশ্চিন্ত প্রথায়। রাতে বাড়ি ফিরে এসে কেউ দেখবে না, এটা জোর গলায় বলা যায়। হ্যাঁ হ্যাঁ, জোর গলায় বলা যায়, রাতে বাড়ি ফিরে এসে কেউ দেখবে না। পর্বত সমান মাটি, 20 মাটি উঠে গেছে তাদের থাকার জায়গায়। কবিও ঘুমোতে যায় শহর চূড়ায়। আহা, ঘুমন্ত শহরে স্বপ্ন, আয় বাছা আয়। হা হা, আর এই স্বপ্নে উটের গিবার মতো সেই খ্যাত নিস্তব্ধতা উঠে কবির এই 4 তলা ফ্ল্যাটে মুখ ঢুকিয়ে প্রশ্ন করে। রাত্রের বাতাস শব্দে প্রশ্ন করে, লোকগুলো কোথায়, লোকগুলো কোথায়? হাঁ ঘরে দখলদারি লোকগুলো কোথায়? অসাধারণ, অসাধারণ একটা কবিতা শুনলাম। সত্যি কবিতা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি, তাই না? একদম। হ্যাঁ,
আমাদের বাস্তবটাকে নিয়েই কবিতা একেবারে দর্পণ বলা যায়। কবিরা তো সমাজেই বাস করে। ঠিক, খোরাকটা তো সমাজ থেকেই আমরা পাচ্ছি, তাই না? ভীষণ ভালো ভালো কবিতা শুনলাম আমরা আজকে। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো বলো? আমাদের ভীষণ ভালো লেগেছে, সবাই মিলে গল্প করলাম, সকালটা খুব ভালো কাটলো। ওই ভালো থাকাটাই মানে আমরা চাই একটু চাই, সকলে মিলে সবাই। ভালো ভালো গান গল্প শুনে সকালটা শুরু করলে না হ্যাঁ, সারাটা দিন ভালো হয়ে মনে যায়। হয় ভালোই যাবে। একদম। তারপরে তো আমরা সবাই বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ি। এর আগে সকালটা একটু ভালো থাকার প্রয়াস। আমাদের সঙ্গে আজকে ছিলেন পম্পা চক্রবর্তী এবং অনিন্দিতা সেন, এবং সঙ্গে ছিলেন অলোকেশ দা। অলোকেশ দা প্রতিদিনই আমাদের থাকেন এবং আমাদের সকালটাকে জমজমাট করে তোলেন। আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান রাখবো। অফ স্ক্রিনে কোথায়? অন স্ক্রিনেই তো। সেই সঙ্গে আমরা আমাদের আজকের অনুষ্ঠান রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।